আসসালামু আলাইকুম। তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিবর্তনশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় 100 জন মানুষকে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত দেবে সরকার। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। পাকিস্তান ভারত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানান, দুদেশের মাঝে চলমান উত্তেজনাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। এক সীমান্তে ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত, ঠিক সে সময়ই অন্য সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে শতাধিক মানুষকে। এমন ঘটনার নিন্দা জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, অবৈধ নাগরিকদের প্রত্যাবাসন হওয়া উচিত আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বাংলাদেশে জোরপূর্বক মানুষদের প্রবেশ করানোর ব্যাপারে ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। প্রতিবেশী দেশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারেক রহমান। তাছাড়া সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশি রোহিঙ্গা এবং গুজরাটের 100 মুসলিমকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। স্থানীয় প্রশাসন জানায়, অনুপ্রবেশকারীরা বিজিবির হেফাজতে রয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিজিবি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। আপনাদের গুজরাট জেলা থানা কোনটা? থানা বলতে গেলে তো কিষানপুর। আর একদিনে 100 মুসলিমকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্তবাসী আরও জানান, এদের মধ্যে 8 জন বাংলাদেশি এবং অন্যরা নিজেদের রোহিঙ্গা ও ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেন। আরো বাঙালিদের, পুরো হিন্দুস্তানের যত বাঙালিরা আছে না স্যার, সব বাঙালির এরকম ভাবে সার্ভে। আর এখন আপনি এলাকাবাসীর অভিযোগ, বিমানে করে সীমান্তে আনা হয় তাদের। পরে বুধবার ভোররাতে নারী শিশুসহ 66 মুসলিমকে খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ। ফজর নামাজ পড়ার পরে দেখতে পারলাম যে ইন্ডিয়ার নাগরিকগুলা এবারে এলোমেলোভাবে পড়ে আছে। তো যে পরিমাণ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকগুলো বাংলাদেশে আসতেছে, তাহলে তো আমাদের দেশের অন্যরকম একটা সমস্যা দাঁড়াতেছে। চোখের পানি ফেলাইতেছে। তখন বললাম যে তোমরা কি চাও, তো আমরা কিছু খাবার দেন। তখন আমার দোকান আছে, দোকান থেকে কিছু মুড়ি, চিরা, চানাচুর এগুলো নিয়ে দিলাম বা কাঁঠাল নিয়ে দিলাম। স্থানীয় একটি বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে অনুপ্রবেশকারীদের হেফাজতে নেয় বিজিবি। এক অডিও বার্তায় জেলা প্রশাসক জানান, মানবিক দিক বিবেচনা করে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে তাদের। পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত, সবশেষ তথ্য অনুযায়ী আমাদের 66 জনের কথাই আমরা জানি। বিজেপির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণেটা আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করা 8 বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আটক করেছে বিজিবি।
ভোর রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে তুলে দেন বিজিবির হাতে। শান্ত সীমান্তকে অশান্ত করার এমন পদক্ষেপ উস্কানিমূলক বলছে সচেতন মহল। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতময় পরিস্থিতিতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 28 এবং মিয়ানমারের সাথে 3, 29 এবং মিয়ানমারের সাথে 2, আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস। এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। অন্য প্রসঙ্গ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ইউএই এর টলারেন্স অ্যান্ড এক্সিস্টেন্স বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী শেখ নাহয়ান বিন মোবারক আল নাহয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ইউএইকে ধন্যবাদ জানান। এ সময় আল নাহয়ান প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং বন্ধুত্ব পুনর্ব্যক্ত করতে আমিরাতের প্রেসিডেন্টের নির্দেশেই সফর এসেছেন তিনি। এই সৌহার্দ্যমূলক উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান। ভিসা নীতিতে শিথিলতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রতিনিধি দলটিতে অন্যান্যদের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আব্দুর রহমান আল হাওয়ি। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডি সুধা সদন এবং গোপালগঞ্জের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। ক্ষমতায় থাকাকালে 15 বছরে বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনা সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করেছে দুদক। ইতিমধ্যে দুদকের অভিযোগে অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা। এর সাথে 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগ নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদ্যুৎ খাতে সরবরাহ কমিয়ে শিল্প খাতে 25 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বিকেলে সচিবালয়ের শিল্পে গ্যাস সংকট নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। আর সামনে গরম বাড়লে লোডশেডিং মোকাবেলায় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বাড়ানোর চিন্তা রয়েছে বলে জানান উপদেষ্টা। জানান, আপাতত গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো চিন্তা সরকারের নেই। রিপোর্ট করছেন রকন উদ্দিন। দেশে এখন দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। মঙ্গলবারের হিসেবেও পেট্রোবাংলা সরবরাহ করেছে 272 কোটি ঘনফুট গ্যাস। চাহিদার বিপরীতে 100 কোটি ঘনফুটেরও বেশি ঘাটতি থাকায় সংকটে পড়েছে শিল্প খাত। চাহিদার তুলনায় 40% কম গ্যাস মিলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বলেও দাবি তাদের। এমন বাস্তবতায় বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা। কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো সেখান থেকে আমরা 150 মেগাওয়াট আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও 100 MMCFD গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 MMCFD বাড়বে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, তাহলে গরম বাড়লে লোডশেডিং কমাতে সরকারের পরিকল্পনা কি? বিদ্যুৎ থেকে আমরা গ্যাস কাট করলে ওই ঘাটতিটা যখন বিদ্যুতের বাড়বে তখন এটার জন্য আমরা ওই লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। এলএনজি আমদানি করা হলেও আপাতত গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলেও জানান জ্বালানি উপদেষ্টা। আমাদের তো একটা ঘাটতি হবে 11,000 কোটি টাকার মতো এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যেটা শিল্পের যে উৎপাদন যদি ব্যাহত হয়
সেটার দাম তো আরও অনেক বেশি। আপাতত গ্যাসের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। দেশে এবছর 50টি গ্যাস কূপ খনন কার্যক্রম পরিচালনা করা হবে, যেখান থেকে 50 কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে বলেও জানান তিনি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় আনসার, ভিডিবি এবং ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। এটা হচ্ছে আনসার, ভিডিবির ওখানে আমরা যে কানেকশনটা দিয়েছি, আর ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে, যে এই ডাটা হচ্ছে আপনাদের, আমাদের এবং সকলের। সো আমরা সবাই নিরাপদ থাকবো। সবাই নিরাপদ থাকার সাথে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেই দেশের সমস্যা কমে আসবে, আর তা না হলে অতীতের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এবং জাতীয়তাবাদী নাগরিক ফোরামের পৃথক অবস্থান কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে, এতে দেশ জুড়ে প্রতিনিয়তই নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে মানুষের মনে, নির্বাচন নিয়ে সন্দেহ বাড়ছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কেউ যদি অন্তরাল থেকে দাবার গুটির চাল চালে, তবে সরকারের উচিত হবে তাতে ভ্রুক্ষেপ না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া। তিনি বলেন, মানবিক করিডোর নিয়ে যে কথা উঠেছে তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র নির্বাচিত সংসদের। জঙ্গি নাটক সাজিয়ে রাজধানী কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। শহীদুল হককে 25 মে, আসাদুজ্জামান মিয়াকে 27 মে এবং 29 মে জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই, তাই এআইকে মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে কাস্টমারদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে গ্রামীণফোন। দুপুরে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল লাইভস রিকোভেটেড শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গ্রামীণফোন কর্তৃপক্ষ। টেলিনরের পরিচালিত এক গবেষণায় দেখা যায়, শিক্ষা খাত সহ বিভিন্ন খাতে এআই এর ব্যবহারে প্রতি 10 জনের মধ্যে 8 জনে ইতিবাচক মতামত দিয়েছেন। তাই মোবাইল সংযোগে এআই ব্যবহারের মাধ্যমে আরও স্মার্ট এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। আয়োজনে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ সহ আরও অনেকে। 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে রবি ফ্লো সোলার এবং গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে, যা যাচাইয়ের পর চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। সকালে রবির কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, সরকারের প্রস্তাবিত মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতিমালার সুযোগ কাজে লাগিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রস্তাবিত এই নীতিমালা অনুমোদনের পর বেসরকারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন এবং সরাসরি বিক্রির সুযোগ পাবে। ধারণা করা হচ্ছে, এই সৌর প্ল্যান্ট বছরে প্রায় 68,200 টন কার্বন নিঃসরণ কমাবে। দূষণমুক্ত পরিবেশ গঠনে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারের উপর জোর দিতে মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন 20 বায়ু চালু করেছে RFL বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত। সকালে রাজধানী বাড্ডায় প্রাণ সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এ সময় তিনি বলেন, এই ক্যাম্পেইন শুধু বায়ু দূষণের ভয়াবহতার সম্পর্কে জনমত তৈরি নয়, বরং নাগরিক জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতেও সচেষ্ট হবে। ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেনের দাবি সম্বলিত নাগরিক মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হবে বলে জানান বক্তারা। এছাড়া ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন মার্কিং করা হবে। নাগরিকদের সাইকেল ব্যবহারে আরও উদ্বুদ্ধ করতে কাজ করবে দুরন্ত। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কার কথা জানিয়ে নীল শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, এতে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির আসন্ন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্য সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। মোহাম্মদ হাতেম জানান, ভারত থেকে পোশাক তৈরির কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হলেও কাঁচামালের উৎস খুঁজে পাওয়া কঠিন হবে না। তবে দেশ দুটির মধ্যকার যুদ্ধ পরিস্থিতি যেন দীর্ঘস্থায়ী না হয়, এর জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য শক্তিশালী দেশের হস্তক্ষেপ প্রত্যাশা করেন তিনি। এ সময় জানানো হয়, প্রায় 13 বছর পর আগামী 10 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেএমই এর বার্ষিক নির্বাচন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।